স্বার্থ লাঞ্চে বসেছে। শরীফ ছিলেন পাশে। ও খেতে খেতে বাঁ হাত দিয়ে তুষির নম্বরে কল দিল। ফোন রিসিভ করলো সময় নিয়ে। অমনি ওপাশ থেকে গাড়ি ঘোড়ার প্যাপু হর্নে কান ধরে যাওয়ার অবস্থা হলো। স্বার্থ কপাল কুঁচকে বলল, তুষি কোথায় তুমি? তুষির কণ্ঠ স্ফুর্ত শোনালো, চেঁচালো যেন, হ্যালো হ্যালো, আরে মেয়ে তুমি কোথায়? লাইনটা খট করে কেটে গেল। শরীফ শুধালেন, স্যার কিছু হয়েছে? উত্তর দেবার আগে মেসেজ টোন বাজলো। স্ক্রিনে লেখা, আমি আমার বস্তিতে যাচ্ছি, ইউসার বিয়ের কার্ড দেব। ফোঁস করে শ্বাস ফেললো স্বার্থ। বিড়বিড় করে বলল, দুনিয়া একদিকে আর এই মেয়ের লেখায় বানান ভুল আরেক দিকে। ও লিখে পাঠালো, একা যাচ্ছ? জি। স্বার্থর খাওয়া বন্ধ হতে এইটুকুই যথেষ্ট। চট করে মাঝপথে হাত ধুয়ে উঠে পড়লো ও। শরীফ বললেন, স্যার খেলেন না? রান্না ভালো হয়নি, আমি বের হচ্ছি, তুমি খেয়ে নাও। হাত মুখ মুছে ইউনিফর্ম পাল্টে গায়ে শার্ট চড়িয়ে বেরিয়ে গেল সে। শরীফ ভারী অবাক হলেন, বুঝলেন মানুষটা যাচ্ছে কোথায়। তারপর হাসলেন একা একা। ভালোবাসা কি জিনিস? না হলে তার প্রথম সাক্ষাতে সেই এসপি স্বার্থ আবরার কি ছিল, আর ভালোবাসা তাকে কি বানিয়ে দিল আজ। গলির মুখে পা রাখতেই তুষির বুকের ভেতর অদ্ভুত চাপা শব্দ উঠল একটা। একসময় এই সরু রাস্তা, টিনের চাল, ড্রেনের কটু গন্ধ সব ওর পৃথিবী ছিল। আজ এত বছর পর জায়গাটা ছোট লাগে, অচেনা লাগে একটু। তবুও কোথাও যেন ভেতরের একটা অংশ ঠিক চিনে নেয় এসব। পায়ের নিচে ভাঙা ইট, মাথার ওপর জট পাকানো বৈদ্যুতিক তার, দূরে কেউ পুরনো রেডিওতে গান বাজাচ্ছে। তুষি থেমে তাকালো। ওই মোড়টার পাশেই তো একসময় বর্ষা রাতে পানি জমতো। হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে কাগজের নৌকা ভাসাতো ওর দলবলের সাথে। তুষি আলগোছে হাসে। হঠাৎ খেয়াল করলো আশপাশ থেকে লোকজন উকিঝুঁকি দিচ্ছে, চোখ নাক ঘুরিয়ে তাকাচ্ছে এদিকে, কানাঘুষা করছে কেউ কেউ। কি বিস্ময় এদের, কত কৌতূহল মনে। তুষির এসবে অস্বস্তি হলো না। এগুলো ওর রগে রগে চেনা দৃশ্য। বস্তিতে একটু ভালো জামা কাপড় পরে কেউ ঢুকলেই সবাই তাকিয়ে থাকতো, মন্তব্য ছুটত। তুষি নিজেও কত করেছে এমন। ও সোজা এগিয়ে চলল লাবলুদের বাড়ির দিকে। ৫৪ নম্বর ঘরটা ওদের। মুখোমুখি লাইনে টিনটিনদের বাড়ি। যাবার পথে ওর দাদির ঘর পড়ল। সেখানে এখন অন্য কেউ থাকে। দাদি ছেড়ে দেওয়ায় ভাড়া হয়ে গেছে। তুষি এক কদম থেমে আবার হাঁটা শুরু করলো। ওর পরনে কুন্দ রঙের জর্জেটের আনারকলি, ওড়না গলায় ঝুলছে, খোলা লম্বা চুল। এত সুন্দর একটা মুখ বস্তিতে বেমানান যেন। লাবলুদের ঘরের দৌড় প্রায় ভেঙে পড়ার অবস্থা। জায়গায় জায়গায় টিন ফুটো হয়ে আছে। তুষি দরজায় দাঁড়িয়ে ডাকলো, বাবলু। তারপর এপাশ ফিরে ডাকলো, টিনটিন আছিস বাড়িতে? বাবলুদের ঘরে কেউ সাড়া দেয় না। তবে টিনটিনদের অন্তপুর থেকে এক রোগাশোকা ছিপছিপে নারী বেরিয়ে এলেন। ঘামে ভেজা মুখ, রান্না করছিলেন। মাথায় আঁচল টেনে বললেন, ক্যাডা? টিনটিন কোথায়? হ্যাতে কি গড়ে থাহনের লোক? গ্যাসে কই কে জানে? তয় আমনে ক্যাডা? তুষি হেসে বলল, চিনতে পারোনি? আমি তুষি। ভদ্রমহিলার কান চিরে যেন গুলি চলে গেল। চোখ কপালে তুলে আর্তনাদ করলেন, কি তুষি? চিৎকার শুনে কিছু ভরকে গেল তুষি। ভদ্রমহিলা হন্তদন্ত পায়ে বেরিয়ে এসে দাঁড়ালেন ওর সামনে। নিজের দুই গালে হাত দিয়ে বললেন, আল্লাহ কি রূপ হইছে রে, সিনেমার নায়িকা লাগে দেহি। তোর চুলডি না কোকরাইন না আসিল, এমনে সোজা হইল কেমবাই? ও মা, উষা জুতা পরছোস? এর মাঝে আরো অনেকে বেরিয়ে এলো। জটলা বাঁধলো মুহূর্তে। তিন্নির মাও খবর পেয়ে কাজ ফেলে ছুটে এলেন। তুষি চেনা মুখগুলো দেখে শুধালো, কেমন আছো তোমরা? তিন্নির মা কিছু পল হা করে চেয়ে রইলেন ওর দিকে। এই তো 1 বছর আগে তুষির মাথার চুলে কাকের বাসা বসতো। ছেঁড়া ফাটা জিন্স টাইপ ফিট টি শার্ট, নিচে একটা আলখেল্লা শার্ট পরে ঘুরতো সারাদিকে। সেই মেয়ে? উনি দু চোখ ঝাপটে ঝাপটে বললেন, তুষিরে তরে তো চেননি যাইতাছে না। আর একজন বললেন, হ, হৌর বাড়িত খুব আহ্লাদ করে মনে হয়। করেই তো, ওর দাদিও যে গেল আর তো আইলই না। তোর কি সত্য পুলিশের লগে বিয়া হইছে রে তুষি? কয় মাস আগে তোর দাদিরে নিতে আইলো যে বেডাই, হেইডা না? তুষি বলল, হ্যাঁ। খোদা, তোর কপাল তো সোনাই গড়া। তোর জামাই তো এক্কারে সিনেমার হিরো, যেমন উসালাম্বা হেমন দেখতে। তুষি সব শুনে হাসে। বস্তির মানুষগুলো ওকে কেমন ঘিরে ধরেছে। কেউ মুগ্ধ হয়ে দেখছে, কত কি বলছে নিজেদের মাঝে। গায়ের জামা, জুতো, গহনা সব নেড়েচেড়ে দেখলো অনেকে। শাশুড়ি কেমন, শ্বশুর
ভাসুর কেমন ওকে দিয়ে রান্না করায় কিনা কত শত প্রশ্ন তাদের। তুষি শুধু হাসলো, হু হা করলো। এরা তো জানে না ওটাই ওর বাবার বাড়ি। তারপর আস্তে ধীরে বিদায় নিল সবার থেকে। যেতে যেতে শুনতে পেল ওদের ফিসফিসে কথা, কি মাইয়া কি হইছে, কপাল খুললে এমনিই খোলন লাগে, আমগো কপালও নাই খোলার রাস্তাও নাই। আগে কইতাম আমরার মাইয়াডি যেন তুষিল্লাহান না হয়। অহন তো আফসোস লাগতাছে, বড়লোক হইলে মাইনসে কেমনে বদলায় দেখছোস, সোর শেষরও দেখতে নায়িকা হইয়া যায়। তুষির কথাগুলো খারাপ লাগলো না, বরং মুক্ত শ্বাস টানলো ও মনে মনে বলল, আমি বদলেছি, কারণ অন্যদের কাছে যা নেই আমার তা আছে, আর সেই থাকার নাম সৈয়দ স্বার্থ আবরার। টিনটিন অনেকক্ষণ ধরে একটা দোকানের সামনে ঘুরছে। দুপুরে ওদের বাড়িতে কাঁচকলা রাঁধবে। টিনটিন বাসি গাঁজা খাবে, তাও ও কাঁচকলা খাবে না। বাবলু একটু দূরে দাঁড়িয়ে আশেপাশে চেয়ে দেখছিল লোকজন কেমন। দোকানি অন্যদের দিকে ব্যস্ত ছিলেন। টিনটিনকে দেখে বললেন, কি রে টুনটুন, কি নিতে আইসোস? ও ঝুলন্ত কলার গাদিতে হাত দিয়ে বলল, এইটির দাম কত? দোকানি হাঁ করলেন। তুরন্ত কলার গাদিতে টান দিয়ে ছিঁড়ে আনলো ছেলেটা। ভো দৌড় দিয়ে চোখের সামনে থেকে উধাও হলো নিমিষে। বলদ বনে চেয়ে রইলেন দোকানি, পরপরই চেঁচিয়ে গালিগালাজ করলেন। টিনটিন বাবলু প্রাণপটে ছুটছিল। আচমকা পেছন থেকে টিনটিনের প্যান্টের ফিতে টেনে ধরলো কেউ একজন। ও এমনি খালি গায়ে, প্যান্ট খুলে যাওয়ার ভয়ে দাঁড়িয়ে গেল অমনি। চেয়ে দেখলো এক সুন্দরী সুশ্রী মেয়ে মানুষ কপাল কুঁচকে আছে। টিনটিনের কপালটাও বেঁকে গেল। চোখ পিটপিট করে বলল, এ আপনি কেডা, সিনা সিনা লাগে দেখি। তুষি চোখ রাঙিয়ে বলল, চুরি করছিস কেন, যা দিয়ে আয়। টিনটিন গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, ওরে আল্লাহ ওস্তাদ। সঙ্গে সঙ্গে কলার গাদি হাত থেকে ফেলেই তুষির কোমর জড়িয়ে ধরল ছেলেটা। বাবলু ভেবেছিল বিপদ, যখন বুঝলো এটা তুষি তীর তীর করে ছুটে এলো নিজেও। দুই পাশ থেকে দুইজন ঝাপটে ধরে বলল, ওস্তাদ আমগো ওস্তাদ, তুমি আইসো? তুষির চোখ ভিজে যাওয়ার উপক্রম। এত ইমোশনাল যে কবে থেকে হলো তাও হেসে বলল, এসেছি, এবার তো ছাড়। টিনটিন দুঃখী দুঃখী মুখ করে বলল, তুমি হেই যে খাওন আনতে গেলা আর আইলা না, তোমার মতো আমগো কেউ ভালোবাসে না ওস্তাদ, চুরির বাগ দেয় না। বাবলু বলল, ওস্তাদ তুমি কত বদলাইয়া গেছো, তোমার নুডলসের মতো চুল এমনে সোজা হইল কি দিয়া? সব বলবো, আগে কলা তোল। ওরা কলার গাদি তুলল। কিছু কলা ছড়িয়ে গেছিল চারপাশে, তুলল তাও। তুষি সব নিয়ে ফিরে এলো দোকানে। দোকানি কলা সহ ক্ষতিপূরণ পেলেও টিনটিনকে কটমট করে বললেন, আজকা বাচ্চা গেলি, নাইলে বিচার লইয়া যাইতাম। টিনটিনের বিচারের ভয় নেই, আব্বা ধরে দুঘা দেবে, এসব ওর সয়ে গেছে। আপাতত তার সব আগ্রহ তুষিকে ঘিরে। বারবার জিজ্ঞেস করলো, ওস্তাদ কিছু কইবা তো, তুমি কি অনেক বড়লোক হইছো, মেলা টাকা কামা ওস্তাদ? ও খোদা, তোমার ব্যাগে এত টাকা আইলো কেমতে? তুষি ওদের বিরিয়ানি, কোক কিনে দেয়, আরো কিছু শুকনো খাবার দেয় সাথে। বাবলুর কাঁধ পেঁচিয়ে বলে, চল বসি। ইট রাখা সেই উঁচু জায়গাটায় ফিরে এলো ওরা। বাবলুর জিভ থেকে লালা পড়ার অবস্থা। কতদিন পর বিরিয়ানি খাবে, কিন্তু প্যাকেট খুলতে নিয়েও থামলো সে। বলল, পরে খামো, আগে তুমি কও আমাগো লগে দেখা করো নাই কে, আমাগো মনে পড়ে নাই? তুষি মুখ কালো করে বলল, পড়েছে, চেয়েও আসতে পারিনি, এত ঝামেলা গিয়েছে জীবনে, এই সবে একটু শান্তিতে শ্বাস নিচ্ছি। বাবলুর খটকা লাগলো। টিনটিনের কানে ফিসফিস করে বলল, আমার মনে হইতাছে এইটা আমগো ওস্তাদ না, এইটা কেডা জানি একটা। আমগো ওস্তাদ তো ইংরেজিতে কথা কইতো, এই বেডি ইংরেজি পারে না। তুষি হেসে ফেললো, বলল, তোর কথা শোনা যাচ্ছে মোটু। বাবলু লজ্জা পেয়ে গেল, জিভ কাটলো সরে এসে। টিনটিন খুব সিরিয়াস হয়ে বলল, ওস্তাদ অহন থেকে আমগো লগে থাকবা তো? তুষি দীর্ঘশ্বাস ফেলে ওর মাথায় হাত বুলিয়ে বলল, না রে, যে পৃথিবীতে গেছি আর কি ফিরে আসা যায়? কোন পৃথিবী, গাড়িতে যাওন যাইবো না? তুষি হাসলো, বলল, ও সব ছাড়, কাল আমার বোনের বিয়ে, তোদের দাওয়াত দিতে এলাম, আসিস কিন্তু। তোদের ছোট ছোট দুটো ভাই বোন আছে না, ওদেরও নিয়ে আসিস। আমরা যামু? ওয়াল্লাহ, আমরা তো চিনিই না, আমি গাড়ি পাঠিয়ে দেব। বাবলু চোখ গোল করে বলল, ওস্তাদ তোমার গাড়িও আছে, আমগো চড়াইবা? আজ তো আনিনি, পরে একদিন। আমি এখন যাই, তোরা আসিস। টিনটিন হাত চেপে ধরলো, মন খারাপ করে বলল, আর একটু থাহো না ওস্তাদ। তুষির ভেতর
ভেতরটা হু হু করে উঠল। বলল, বাড়িতে বিয়ে রে, দাদিও আসতে পারলো না, সেজন্য একা বেরিয়েছি। সবাই চিন্তা করবে, তবে আমি এরপর থেকে মাঝে মাঝে আসব, দেখা করে যাব। আর কাল তো দেখা হচ্ছেই, তাই না? মন খারাপ করিস না, যাই। দুজন একসঙ্গে ঘাড় বাঁকালো। তুষি ওদের গায়ে মাথায় হাত বুলিয়ে উঠে এলো ফিরতে। যেতে যেতে একবার চাইলো, আবার দেখলো খাবার লোভী বাবলুটাও মুখে অন্ধকার নিয়ে তাকিয়ে আছে। টিনটিনের তো হাসি আগে থেকেই গায়েব। তুষির ভীষণ খারাপ লাগলো। বুঝতে পারলো ওর দুনিয়া আসলেই পাল্টে গেছে এখন। এই বস্তি ওকে মানুষ করেছে। এটা ওর বেড়ে ওঠার গল্প, অথচ আজও এখানকার স্রেফ একজন অতিথি মাত্র। তুষি ছলছল চোখ ফিরিয়ে সামনে ঘুরতেই একটা বুকের সাথে ধাক্কা লাগলো কপালে। এক পা পিছিয়ে এলো মেয়েটা। হকচকিয়ে মুখ তুলতেই ছড়িয়ে গেল ভ্রু। স্বার্থ উদ্বিগ্ন হয়ে বলল, কাছো কেন তুমি? তুষি চটজলদি চোখের জল মুছল, হেসে বলল, আসলে অনেকদিন পর এলাম তো, ফিরতে খারাপ লাগছিল। বেশি খারাপ লাগছে? চাও তো এখানে একটা ঘর ভাড়া নি? তুষি খুশি হয়ে বলল, সত্যি নেবেন? আমাদের জন্য? আমি না, শুধু তুমি থাকবে। তুষির হাসি শেষ। মুখ কালো দেখে স্বার্থ ভ্রু নাচিয়ে বলল, পছন্দ হলো না? না, আপনি যেখানে নেই সেখানে আমি থাকবো কি করে? স্বার্থ ঠোঁট কামড়ে হাসে, জিজ্ঞেস করে, কিভাবে এসেছেন? মেট্রোতে। যাবেন কিভাবে? তুষি সব দাঁত বের করে বলল, আপনার সাথে। আমি যদি না নেই? তুষি মুহূর্তে স্বার্থ শার্ট খামচে ধরে বলল, আমি এইভাবে ধরে থাকবো, না নিয়ে পারবেনই না? স্বার্থ এপাশ ফিরে হাসলো, ঘুরে তুষির মাথায় হেলমেট পরিয়ে দিতে দিতে বলল, এভাবে একা বের হবে না, চিন্তা হয়। সাথে মিন্টুকে আনতে পারতে। চিন্তা কিসের? আমি তো রাস্তাঘাট চিনি। আগে যখন চুরি। এখন তুমি চোর নেই তুষি, এখন তুমি আমার বউ। কড়া কণ্ঠে মেয়েটা মিয়ে এলো, মাথা নুয়ে বলল, আচ্ছা। দুপুরে খেয়েছো? না। কিছু খেতে ইচ্ছা করছে? তেমন কিছু না। আপনার কাজ নেই আজ? খুব একটা না। তাহলে চলুন না ঘুরি। আচ্ছা ওঠো। তুষি দ্বিতীয় বায়না ছুড়ল, আজকে আমি চালাই। কি? আমি পারি তো। একবার ভ্যান চালিয়ে যে হাসপাতালে গেলাম, মনে নেই? সেটা ভ্যান, এটা বাইক। ডিফারেন্স জানো? আমি বললাম তো পারবো। একবার দেখুনি না? পারবো আমি। দিন না। এত অনুনয় ফেলা যায়? স্বার্থ নেমে এসে বলল, আচ্ছা। তুষি উচ্ছ্বসিত হয়ে চালকের সিটে বসলো। স্বার্থ বসলো পেছনে। ওকে ড্যাশবোর্ডের চাবি ঘোরাতে দেখে বলল, বাইক চালানো কিভাবে শিখেছো? বললে রাগ করবেন না তো? না। আমাদের বস্তিতে কুদ্দুস নামে একটা ছেলে আমাকে খুব লাইন মারতো। আমি তো প্রথমে পাত্তাই দিতাম না। তারপর রামছাগলটা ওর 7 আঙ্গুল কপালের জোরে লটারিতে মোটর সাইকেল পেল। সে সময় বলতো, আমি প্রেমে রাজি হলে আমাকে নিয়ে বাইকে করে প্রতিদিন ঘুরতে যাবে। আমি বললাম, আমাকে মোটর সাইকেল চালাতে দিলে ওর প্রেম মেনে নেব। তারপর ছাগলটা চালাতে দিল, আর আমি শিখে ফেললাম। স্বার্থর গলায় নিঃশ্বাস ঝুলে আছে। ভীষণ গুরুতর হয়ে বলল, প্রেম করেছিলে? তুষি নাক ছিটকে বলল, ইস না, কাজ শেষে টাটা বাই বাই করে দিয়েছি। আর আমাকে যা ভয় পেত, কিছু বলতেই পারেনি। মেয়েটা হাসলেও চেহারা গুটিয়ে গেল স্বার্থর। ফাজিল তো কম ছিলে না। তুষি তক্ষুনি বাইক টান দিল। ও ভোরকে বলল, আস্তে। সরি সরি, আসলে অনেকদিন পর তো। আপনি আমাকে শক্ত করে ধরুন। স্বার্থ বিড়বিড় করে বলল, এমনিতে ভার নিতে পারে না, আবার নাকি শক্ত করে ধরবো? উফ, পেছনের হাতলটা ধরুন তাহলে। পড়ে গেলে আমি কিন্তু কিছু জানি না। স্বার্থ এসব কিছুই ধরল না, বরং একটু ঝুঁকে এসে নিজের দুহাত বাইকের থটলেই রাখলো। তুষি মুহূর্তে বন্দী হলো ওর বুকের ভেতর। স্বার্থ পিঠ থেকে চুল সরিয়ে যেই ঘাড়ে চুমু দিল, মেয়েটা ফ্রিজ হয়ে বলল, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। স্বার্থ শ্বাস টেনে বলল, চুলে কি মেখেছো? কিছু না তো। আল্লাহ, আপনি এরকম করবেন না, আমার হাত কাঁপছে। স্বার্থ গালের ভেতর জিভ ঠেলে হাসলো। গলায় নাক ঘষতেই ঝট করে বাইকে ব্রেক কষল তুষি। পেছন ফিরে বলল, আমি চালাবো না, আপনি অনেক জ্বালাচ্ছেন। পরে কিছু 19-20 হলে আমার কথা শুনতে হবে। স্বার্থ কিছু না বলে নেমে দাঁড়ালো, নিজেই বসলো ড্রাইভিং সিটে। ঠোঁটে দুষ্টুমির চাপা হাসিটায় তুষি বেশ বুঝলো ইচ্ছে করে ওকে জ্বালানো হচ্ছিল। এইবার বদলা নিতে চলন্ত বাইকে দুহাত বাড়িয়ে স্বার্থর কোমর পেঁচিয়ে ধরলো ও। কানে ফু দিতেই স্বার্থ বলল, রিভেঞ্জ নিচ্ছ? হ্যাঁ, কিন্তু আমার তো হাত কাঁপবে না। বরং বেশি কিছু হলে সোজা বাড়ি গিয়ে রুমের দরজা আটকাতে পারি। তুষি নাক ফুলিয়ে বসে থাকে। স্বার্থ ভাবলো ওর হুমকি কাজে দিয়েছে। মেয়েটা তক্ষুনি ফিসফিসিয়ে মধুর সুরে ডাকলো, শুনুন না।
না? আই লাভ ইউ। এতক্ষণে হাত কাঁপলো বোধ হয়। স্বার্থ চমকে ফিরল পেছনে, নিশ্চিত হতে বলল, কি? তুষি সামনে চেয়ে আর্তনাদ করে উঠল, আরে গেল। বাইকের চাকা এঁকে বেঁকে মাথাটা সামনের দেওয়ালে ঠুকে গেল অমনি। সঙ্গে সঙ্গে ওদের নিয়ে কাত হয়ে লুটিয়ে পড়ল সেটা। তুষি ছিটকে গেল এক হাত দূরে। ব্যথায় পিঠ ঘাড় শেষ, হাত হাঁটু ছুলেছে, তাও হুড়মুড় করে উঠল মেয়েটা। স্বার্থর কপাল কেটে গেছে। উঠে বসতেই রক্ত দেখে আটকে উঠল তুষি, ছুটে এলো কাছে, উৎকণ্ঠিত হয়ে বলল, আপনি আপনি ঠিক আছেন? কতখানি কেটেছে দেখি? রক্ত পড়া থামাতে ক্ষততে ওড়না চেপে ধরল তুষি। ফু দিল বারবার, অথচ স্বার্থর মুখে ব্যথা পাওয়ার চিহ্ন নেই। তার রক্ত মাখা কপালে এখনো 2-3টে ভাঁজ। খুব অনিশ্চিত চোখে শুধালো, তুমি কি আমাকে আই লাভ ইউ বলেছো?